আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে প্যারাগ্রাফের ফরম্যাটিং। বুঝছেন, একটা প্যারাগ্রাফটাকে আমরা কতভাবে কাজ করতে পারি, কি কি করা যাইতে পারে। প্যারাগ্রাফ নিয়ে কাজ করব, যার মধ্যে থাকবে অ্যালাইনমেন্ট, লাইন স্পেসিং, প্যারাগ্রাফ স্পেসিং, এরপরে ইন্ডেনশন, ট্যাব, বুলেট, নাম্বারিং, মাল্টি লিস্ট, বর্ডার, শেডিং, এগুলো থাকবে। এরপরে পেজ লেআউট নিয়েও আমরা আজকে কাজ করব, মার্জিন, ওরিয়েন্টেশন, পেপার সাইজ, কলাম, পেজ ব্রেক, সেকশন ব্রেক, পেজের কালার, পেজের বর্ডার, ওয়াটারমার্ক। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট ট্যাবে চলে যাব, যে ট্যাবের নাম হচ্ছে কি ইনসার্ট ট্যাব। এই ট্যাবটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ট্যাব, মানে কাজ করতে গেলে এই ট্যাবে আপনার অনেক ইম্পর্টেন্ট কাজগুলো থাকে কিন্তু এই জায়গায়, বুঝছেন। এই ইনসার্ট ট্যাবে আমরা কাজ করব, যেখানে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, টেবিল, পিকচার, শেপ, আইকন, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশট, টেক্সট বক্স, এই জিনিসগুলো আমাদের থাকবে। তো চলেন আমরা স্টার্ট করি, কতটুকু আমরা করতে পারি আমরা শুরু করে দিই। কি বলেন সবাই? এই সিলেবাসটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন, বুঝছেন। এটা দেখে দেখেও আপনারা প্র্যাকটিস করবেন, তাইলে কতটুকু জানা আছে না আছে, কি বিষয় জানেন না জানেন একজনকে বলতে পারবেন আমি এই বিষয়ে জানি। অনুমানের উপর প্র্যাকটিস করে মাথায় রাখা যায় না আসলে। কেউ কি রাখতে পারে? একটা নোট থাকলে কি হলো, একদিন সময় পাইলেন 1 ঘন্টা বসে বসে এই 5টা জিনিস প্র্যাকটিস করি, তো বুঝতে পারছেন না? এইভাবে কিন্তু আগানো সম্ভব। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা চলে যাচ্ছি। আমি বলছিলাম আপনারা যে কাজটা করতে পারেন, আপনারা একটা করে ফোল্ডার, যেমন আমি ডেট 3 দিয়ে দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখাইছিলাম। এই জায়গাটায় আপনারা চাইলে কি করতে পারেন, আজকে আপনাদের কি ডে 4 বলেন তো, ডে 4 না ডে 5? আচ্ছা, ডে 4 দিয়ে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। উদ্দেশ্য আজকে যা যা করবো এই জায়গাটায় থাকবে, এইটা হচ্ছে উদ্দেশ্যে আমরা কি করলাম, ফোল্ডারটা ক্রিয়েট করলাম। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলো আমরা নিতে পারি। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। নর্মালি আমরা এইভাবে দেখতে পাবো। যেমন রিনেম করা আমাদের একজনের প্রবলেম হচ্ছিল, উনি এটাকে কীভাবে রিনেম করতে হয় ওনার হচ্ছিল না, রাইট। তো এটাকে রিনেম আসলে আমরা 2ভাবে রিনেম করতে পারি। কয়ভাবে রিনেম করা যায়? 2ভাবে। আমরা যদি এই জায়গাটা এটা সিলেক্ট করতে হবে, কিন্তু আপনারা অনেকেই কাজ করতে গিয়ে ভুল করেন, যেটা সিলেক্ট না করে ওর ইমপ্লিমেন্টেশনটা করতে চান, হবে না। ধর আমি সিলেক্ট করি নাই, যদি রাইট বাটন ক্লিক করি, সিলেক্ট না করে রাইট বাটন ক্লিক করলে হবে না। আর সিলেক্ট করে আমি যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে এই যে রিনেম চলে আসবে। এখন আমি এটাকে রিনেম করে দেব। এইটা রিনেম করার একটা উপায়। আর একটা উপায় আছে, যে এই জায়গায় পরপর 2টা ক্লিক করে যেন ওপেন না হয়, বুঝতে পারছেন? মানে কীরকম, এই একটা ক্লিক আবার এই একটা ক্লিক, কি হয়ে গেল, ওপেন হয়নি কিন্তু ফাইলটা রিনেমে চলে গেছে, রাইট। আমি চাইলে এখন এটাকে কি করতে পারবো, এটাকে রিনেম করতে পারবো। আমরা যা খুশি এখানে দিতে পারি। সাপোজ আমরা এখানে বলে দিলাম কি প্যারাগ্রাফ প্র্যাকটিস, এই যে বলে দিলাম, বুঝতে পারছেন? তো এই যে আমরা রিনেম করে নিলাম। আবার রিনেম কখন হবে না বলেন তো? যেমন আমি ফাইলটা যে ওপেন করে রাখছি, এখন যদি আমি গিয়ে এটাকে রিনেম করার ট্রাই করি, এখন গিয়ে যদি রিনেম করার ট্রাই করি, যেমন আমি কি দিলাম প্যারাগ্রাফ, এখন কিন্তু আর সে রিনেম নিবে না, বুঝছেন। এই যে এই ধরনের একটা মেসেজ দেবে। এই মেসেজটার অর্থ হচ্ছে দ্য অ্যাকশন কুড নট বি কমপ্লিটেড বিকজ দ্য ফাইল ইজ ওপেন ইন ওয়ার্ড। ও বলছে তোমার এই ফাইলটা এখন রিনেম হবে না, কারণ এই ফাইলটা কি আছে, ওপেন আছে। এই মেসেজগুলো কিন্তু আপনাদের একটু পড়তে হবে। যদি মেসেজ পড়ে প্রবলেম ধরতে পারেন, তাহলে আপনি অনেকটুকু আগায় গেলেন। যদি মেসেজ ধরে প্রবলেম করতে না পারেন, আপনার জন্য একটু কী হবে, কষ্ট হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা এগুলা ধীরে ধীরে চেষ্টা করব, যেন আমরা মেসেজগুলো দেখে দেখে কি করতে পারি, আমরা ফাইলগুলোয় কাজ করতে পারি। আচ্ছা, আমি এই জায়গায় একটা করে দেই,
ওকে, তাহলে এখন সবাই আমরা খেয়াল করে আমরা ফাইলটাকে ওপেন অলরেডি করে ফেলছি। এটা হচ্ছে ফাইল। এই জায়গাটায় চলেন আমরা কাজে চলে যাচ্ছি। প্রথমে আছে কি অ্যালাইনমেন্ট আছে। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে ওর অবস্থানটা আপনি নির্ধারণ করে দেবেন। ওর সাধারণত হচ্ছে 4টা অ্যালাইনমেন্ট আছে, লেফট, রাইট, সেন্টার আর জাস্টিফাই, তাই না? তো এইটা আমরা কিভাবে করতে পারি, আমরা এইখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। এইখানে আমাদের প্যারাগ্রাফ চলে আসছে। গতকাল দিনের থেকে আজকে আমার এখানে রুলারটা দেখা যাচ্ছে। রুলারটা আমি কিভাবে নিয়ে আসছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভিউতে গিয়ে যে এখানে রুলার ক্লিক করলে রুলার চলে আসে। তো আমি এইখানে চাইলে আনতে পারি, আবার নাও নিতে। আমি এখানে নিয়ে রাখলাম। রুলারটা নিলে আমরা কিছু অ্যাডভান্টেজ পাইতে পারি, বুঝছেন বিষয়টা? তো যাই হোক, আমরা ফার্স্ট অফ অল চলেন অ্যালাইনমেন্টে চলে যাই। এই জায়গাটায় আমাদের অ্যালাইনমেন্ট আছে, যেমন ডিফল্ট অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট সাইড। ডিফল্ট অ্যালাইনমেন্ট কোন সাইডে? লেফট সাইড। এখন আমরা যদি চাই এটা হচ্ছে সেন্টারিং করতে, তাহলে আমরা যদি এই সেন্টারে ক্লিক করি তাহলে কি হয়েছে, আমাদের পেজগুলো মাঝখানে গেছে। অর্থাৎ ওর লেফট সাইডেও অ্যালাইনমেন্ট নাই, রাইট সাইডেও ইকুয়াল অ্যালাইনমেন্ট নাই, কিন্তু পেজগুলা কি হয়েছে, সেন্টার হয়ে আছে। বুঝতে পারছেন কি সবাই? আচ্ছা, এরপরে আমরা যদি অ্যালাইনমেন্ট রাইটে ক্লিক করি তাহলে সবগুলা কোথায় চলে গেল? রাইটে চলে গেছে। রাইটে গেলে এই দিকে সমস্যাটা হয়েছে, এইদিকে ইকুয়াল নাই। বুঝতে পারছেন কি বিষয়টা? এইদিকে ইকুয়াল নাই। আর এই জায়গাটায় আমরা কি করে দিলাম, জাস্টিফাই ক্লিক করলে এখন আমাদের যেটা হবে, লেফট সাইড রাইট সাইডে অ্যালাইনমেন্টটা ইকুয়াল হবে। আর নিচে যদি দেখা যাচ্ছে যে ফুল সেন্টেন্স না হয়, সেই সেন্টেন্সটা লেফট সাইড থেকে শুরু হয়ে যতটুকু যাবে ওই জায়গায় গিয়ে শেষ হবে। সবাইকে অ্যালাইনমেন্ট ক্লিয়ার? আমি আবার দেখেন বলে দিচ্ছি। আমি যদি এটাকে করতে চাই, ক্লিক করলাম। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণত জাস্টিফাই অ্যালাইনমেন্টে সবচেয়ে বেশি কি হয়, ইউজ হয়। মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে বেশি আমাদের জাস্টিফাই অ্যালাইনমেন্টটাই ইউজ হয়ে থাকে। দেখেন আমি ভেঙে ভেঙে করলাম। আবার চাইলে আপনারা সবগুলাকে একসঙ্গে ধরেও কি করতে পারবেন, সবগুলাকে ধরে আপনারা একসঙ্গেও অ্যালাইনমেন্টে কাজ করতে পারবেন। এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট। এই হচ্ছে কি আমাদের অ্যালাইনমেন্ট। বুঝতে পারছেন কি? আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম। এরপরে আমাদের অ্যালাইনমেন্ট আছে লাইন স্পেসিং, বুঝছেন? লাইন স্পেসিং বা প্যারাগ্রাফ স্পেসিং, এটা একটু ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন আপনারা অনেক সময় দেখতে পাবেন, আপনারা এমন একটা ফাইল পাইছেন, ফাইলের লাইনগুলার কি অনেক স্পেস হয়ে গেছে। স্পেসটা আমরা দুইটা জায়গা থেকে কন্ট্রোল করতে পারি। এই জায়গাটায় গেলেও আমরা কি পাবো, লাইন এবং প্যারাগ্রাফের স্পেসিং পাবো। এই যে দেখেন আমি এখানে 3 ক্লিক করলাম, দেখেন এখানে 3টা লাইন, বাট কি হয়ে গেছে, স্পেসটা একটু মানে বেখাপ্পা, সুন্দর নাই, রাইট? একটা কেমন জানি মনে হচ্ছে। এরকম যদি আপনি এগুলাতেও দিয়ে দেন, যে এটাতেও যদি চলে যান, গিয়ে এখানে দেন, দেখেন এখানে কি স্পেস হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে আপনারা কি করতে পারেন, এই লাইন বা প্যারাগ্রাফ এটাকে আপনারা এই স্পেসটা নিজেরা কন্ট্রোল করতে পারবেন। কীভাবে সেটা আপনারা, আমি একদম অ্যাডভান্স একটা উপায় দেখাই দিই। এটাকে ক্লিক করে আপনারা এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে প্যারাগ্রাফে চলে যাবেন। প্যারাগ্রাফে যাওয়ার পর দেখেন এখানে বলা আছে স্পেসিং। বলছে যে তুমি আফটার মানে পরে, একটা লাইনের পরে তুমি কতটুকু স্পেস রাখতে চাও। আপনি বলেন আমি 0। আর এই জায়গায় লাইন স্পেসিং, এইটাকে আপনারা লাইনগুলারও ওর একটা মাপ আছে। সিঙ্গেল দিলে এই যে নিচে দেখাচ্ছে, সিঙ্গেল দিলে তেমন একদম নর্মাল যে স্পেসটা আমরা দেখি বইয়ে পড়ার সময় বা ডকুমেন্ট পড়ার সময়, ওই রকম একটা স্পেসিং আসবে। এরপরে 1.5 দিলে সে একটা মাপ স্পেস দিয়ে দেবে। আমরা এই সিঙ্গেলটাই দিব, দিয়ে আমরা যদি এখন ওকে করি, দেখেন আমাদের স্পেসটা এখন কি হয়ে গেছে, আমাদের স্পেসটা এখন আগে থেকে কমে চলে আসছে। আবার এটাতেও আপনি দিয়ে দেন, প্যারাগ্রাফে চলে যান, সিঙ্গেল, এটা দেন, দেখেন এটা চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের এই যে প্যারাগ্রাফ বলেন বা আমাদের লাইনগুলা বলেন, এইভাবে আমরা তাদেরকে একটা কি করতে পারি,
তাদেরকে আমরা এভাবে একটা স্পেসে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে লাইন স্পেসিংয়ের ব্যাপার। আচ্ছা, এরপরে আমাদের কি আছে বলেন তো? প্যারাগ্রাফ স্পেসিং, লাইন স্পেসিং, অ্যালাইনমেন্ট আমরা বুঝতে পারছি। ইনডেনশন, ইনডেনশন মানে ইনডেন্ট বলি আমরা। ইনডেন্ট মানে হচ্ছে আপনার এই শুরুটা আপনি কোথায় রাখতে চান, শুরুটা কোথায় রাখতে চান। কখনো এই যে ট্যাব আছে, ট্যাব দিলেও কিন্তু স্পেস নেই, জানেন কি আপনারা? আপনাদের কিবোর্ডের ট্যাব আছে, ক্যাপস বক্সের উপরে একটা বাটন আছে ট্যাব, এটা দিলেও স্পেস নেয়, তবে ওর স্পেসটা একটু বেশি, কিন্তু ওর স্পেসটা একটু বেশি। আবার স্পেস বাটন দিলেও স্পেস নেবে না, এটা একটু কম কম করে নেবে, বুঝছেন? তো এখন আপনারা চাচ্ছেন আমার শুরুর যে টেক্সটটা আছে ও একটু স্পেস নেবে, একটু ফাঁকা হবে। তাহলে এই জায়গায় দেখেন আপনার দুইটা অপশন আছে, একটাকে বলে আমরা ইনক্রিজ ইনডেন্ট, আর একটাকে বলি আমরা ডিক্রিজ ইনডেন্ট, বুঝছেন? মানে এটাকে যদি আমরা ইনক্রিজটা ক্লিক করি তাহলে ঠিক সরে যাবে। কি হয়ে গেল? সরে গেল। অনেক আপনি যতগুলা ক্লিক করবেন প্রতিটা ক্লিকের উপর ভিত্তি করে এক ট্যাপ পরিমাণ সমান জায়গা সেই স্পেস ফাঁকা করে দেবে। দেখতে পাচ্ছেন সবাই? আমি কিন্তু এই জায়গাটায় ক্লিক করতেছি, আবার এই জায়গায় ক্লিক করেন, দেখেন ও আবার এই জায়গায় যে নিছিল এই জায়গাটাকে এখন কমায় দিবে, মানে সরে আসবে। এই যে দেখেন এখন এর বেশি যাবে না, কারণ এখানে কি আছে? মার্জিন আছে, এইখানে মার্জিন আছে। এইটা হচ্ছে আমাদের ইনডেনশন বা ইনডেন্ট বলা হয়। কোনোটা এইটার মাধ্যমে তৈরি হচ্ছে স্পেস, এটার মাধ্যমে স্পেসটা কমে যাচ্ছে। ক্লিয়ার না বিষয়টা? আমরা এটাই হলো আমাদের ইনডেনশন। এরপরে আমরা ট্যাবটা তো জানলাম, ট্যাবটা হচ্ছে আমাদের একটা স্পেস, বাট এটা একটু বেশি জায়গা নেবে। এটা দিয়েও আমরা কি করতে পারবো? এইভাবে স্পেস তৈরি করতে পারবো। আবার শিফট ট্যাব প্রেস করলে আবার এটা কি হয়ে আসবে? শিফট ট্যাব, শিফট চেপে ট্যাব প্রেস করলে ধরুন আমি ট্যাব দিয়ে জায়গা নিছি, আমি ভুল করে ক্লিক করে ফেলছি, আবার শিফট প্রেস করে আপনি ট্যাবে প্রেস করেন, দেখেন এটা কি হয়ে যাবে বলেন তো? ক্লাব হয়ে যাবে, বুঝছেন? শিফট প্রেস করে ট্যাব। আচ্ছা, এরপরে আছে আমাদের লিস্ট সংক্রান্ত কাজগুলো। লিস্ট নিয়ে আমরা চলেন কাজ করে এখন। এখানে এখন আমরা লিস্ট নিয়ে কাজ করব। লিস্ট সাধারণত এখানে দুই ধরনের লিস্ট আছে। কয় ধরনের লিস্ট আছে? একটাকে আমরা বলি অর্ডার লিস্ট, আর একটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। দুইটাই লিস্ট, একটা অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কেন বলা হয়? যে এই লিস্টটার যে সিস্টেমটা সেটা হচ্ছে আমরা কাউন্ট করতে পারি, এক নজরে কি করতে পারি? কাউন্ট করতে পারি। যেমন 10টা লিস্ট আছে, কে 10 নম্বরে আছে, কে 9 নম্বরে আছে, আমরা এক জায়গায় বলতে পারি, কারণ এটা অর্ডার করা আছে, 1 2 3 আছে বা ABCD আছে, এরকমই আছে। আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এটা আমাদের একটা চিহ্ন দিবে, সিম্বল দিবে, বুলেট হইতে পারে বা সার্কেল হইতে পারে, বা আমাদের এখানে আরও অন্য কি চিহ্নর মতো, অ্যারো চিহ্নর মতো হইতে পারে। এটা হচ্ছে আপনার আনঅর্ডার লিস্ট। এটাও লিস্ট, বাট এটার সামনে যেটা থাকবে সেটা দিয়ে আমরা কি কাউন্টিংটা বুঝতে পারবো না যে কত নম্বরে আছে, আমাদের নিজেদের কাউন্ট করে বলতে হবে, তাই না? তো এরকম যদি আমরা যাই, যেমন আমি গেলাম এখানে, আমরা কিছু নেই ফুড,
দেখেন আমি কিছু ফুডের নাম কালেক্ট করে নিয়ে আসলাম, আমি এখানে দিচ্ছি। এখন এই যে আমি এখানে কিছু ফুডেরই দিছি, তো দেখেন এই জায়গাটা আমরা যদি এখন চাই এটাকে আমরা ভেঙে দেই, আচ্ছা দেখেন আমরা এখন এটাকে যদি সিলেক্ট করি, এটা হচ্ছে লিস্ট, আনঅর্ডার লিস্ট। এটাকে আপনি কোনো অর্ডারলি পাবেন না, খালি কি পাবেন, খালি কিছু চিহ্ন পাবেন। যেমন আমি এটাকে ক্লিক করলাম, দেখেন এইটা চলে আসছে না। আবার যদি আমি এটাকে ক্লিক করি, দেখেন এটা চলে আসছে। বা আবার যদি আমরা নান ক্লিক করে দিই তাহলে কি হয়ে যাবে, কোনোটাই থাকবে না। আবার যদি আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি তাহলে আমাদের এটা চলে। এটা ওয়ান কাইন্ড অফ লিস্ট, বাট এই লিস্টে আমরা যেটা পাবো না সেটা কি পাবো না, কোনো অর্ডারলি সিস্টেম পাবো না। আর এই জায়গায় যদি আমরা এটা হচ্ছে অর্ডার লিস্ট, এটাও আমাদের লিস্ট, কিন্তু এখানে নাম্বারিং থাকবে আমাদের 1 2 3। দেখেন আমাদের এখানে আসলে কয়টা আছে আমরা লাস্টেরটা দেখেই বলতে পারতেছি না। আবার এটার একটা অ্যাডভান্টেজ কি, সেটা হচ্ছে আবার লাস্টে একটা নেবেন, ও নিজে থেকেই আপনাকে কি দিয়ে দিবে, নিজে থেকেই আপনাকে কাউন্ট করে দিবে। লাইক আমি এখানে আর একটা জিনিস নিয়ে যাই কোথাও থেকে, এটাকে আমি কপি করলাম, দিয়ে দিলাম, দেখেন নিজের থেকেই দিয়ে দিচ্ছে। এখানেও আপনাকে ও নিজের থেকে একটা এই চিহ্নটা দিবে, কিন্তু যেটা আমি পাচ্ছি না, এটা আসলে কয় নাম্বার হলো সেটা আমি জানতে চাচ্ছি। দুইটাই কিন্তু ইউজ হয়, নাম্বারটাই যে খুব বেশি ইউজ হয় তাও না, আবার এটাও যে খুব বেশি, দুইটাই প্যারালালি কি হয়, ইউজ হয়। আবার দেখেন এর মধ্যে আপনি যদি কি করতে চান, এখানে একটা চিহ্ন দিলেন, এটাকে করে সাপোজ এইখানে আপনি কিছু একটা লিখলেন, লিখে দিলেন যে এই যেমন আপনাদের এখানে হিমসাগর একটা নাম করা দিয়ে দিলেন, এরপরে আবার নিচে এইখানে আর একটা দেন রূপালী, তাই না, রূপালী। যখন এইভাবে দিবেন, এর ভিতরে এইভাবে লিস্ট করে দিবেন, এইটাকে বলা হয় কি, মাল্টি লিস্ট। এটাকে কি বলা হয়, মাল্টি লিস্ট। এটা আবার কিভাবে আমরা করি, এইটাকে সিলেক্ট করে এই জায়গাটাই আবার যদি আপনি চলে যান, দেখেন এই যে এর মধ্যে মাল্টি লিস্ট আছে, বুঝছেন, এইখানে দেখেন বিভিন্নই আছে। এটাকে যদি আপনি দিয়ে দেন তাহলে এই যে হয়ে গেল, এইটা এইভাবে এখন যত দিতে পারেন, বুঝছেন। তো এটা হচ্ছে মাল্টি লিস্ট, মানে যেমন আমের ভিতরেও বিভিন্ন জাতের আম আছে, বুঝছেন, লিচুর মধ্যে বিভিন্ন জাতের লিচু আছে, এরকম যখন আমরা দিব এটা হচ্ছে মাল্টি লিস্ট হচ্ছে। তবে মেইনলি এটা হচ্ছে কি, মেইনলি এর হচ্ছে নাম্বারিং বা লিস্ট সিস্টেম দুইটা, একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। মাথায় রাখবেন, অর্ডার লিস্টগুলো আমাদের নাম্বারিং করে দিবে, ABCD দিয়েও দিতে পারে সে। আপনারা অনেক সময় দেখবেন রোমান সংখ্যা বা ABCDও থাকে, যে দেখেন এখানে ABCD দিয়েও দিবে, আবার এখানে কি আছে, রোমান সংখ্যাও আছে, এই যে রোমান সংখ্যা। আবার ফাইনালি আমাদের এখানে কি আছে, আনঅর্ডার লিস্টও আছে। ক্লিয়ার সবাই আমরা বিষয়টা, কোনটা অর্ডার লিস্ট, কোনটা আনঅর্ডার লিস্ট, কোনটা মাল্টি লিস্ট, পারবো না। এরপরে আমাদের যেটা আছে বর্ডার অ্যান্ড শেডিং। আচ্ছা, বর্ডার অ্যান্ড শেডিংটা যখনই বলবো তখন আর একটা জিনিস চলে আসবে এর সঙ্গে, শেডিংয়ের সঙ্গে আর একটা জিনিস চলে আসবে, সেটার নাম কি, হাইলাইটটা আসবে, রাইট। এই জায়গায় সবাই একটু খেয়াল করেন, বর্ডারটা আসলে কি, বর্ডারটা যেমন আপনি এই লেখাটাকে সিলেক্ট করলেন, এই লেখাটার চারিদিকে একটা বক্স করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে যে হেল্প করবে যে এখানে বর্ডার আছে, বর্ডারের বিভিন্ন ধরনের স্টাইল আছে, বর্ডার লেফট আছে, বর্ডার রাইট আছে, বর্ডার টপ আছে, বর্ডার বটম আছে, আবার বর্ডার চার সাইডেই আছে।
যদি চান যে আমি শুধু উপরে বর্ডার দিব, তাহলে এই যে বর্ডার টপে ক্লিক করলে শুধু কোথায় বর্ডার নিচে, উপরে মানে টপে। আবার যদি চান যে আমি বর্ডার বটমে, এই জায়গায় ক্লিক করলে দেখেন বর্ডার বটমে। আবার যদি চান আমি বর্ডার লেফটে, এখানে ক্লিক করলে বর্ডার লেফটে। আবার যদি চান আমি বর্ডার রাইটে দেবো, তাহলে এখানে ক্লিক করলে রাইট। খুব কি ঝামেলার জিনিস বলেন তো? আছে, শুধু খুঁজে বের করতে হবে, তাই না? কখন একটু হয়তো ভুলে যাবেন, তবে একটু যদি আপনারা মন দিয়ে যদি এখানে একটু অপশনগুলো দেখেন, খোঁজাখুঁজি করেন, মানে ক্লিক করলেই আউটপুট যেহেতু আসে বোঝা যায়। ক্লিক করলে যদি এমন হতো ভুল হলে কম্পিউটার নষ্ট হবে, তাইলে বিপদ ছিল না? আমি কি আজ জানি না কিছুই। আচ্ছা দেখি তো এটার কাজ কি, বর্ডার দিয়া তো দেখি। নো বর্ডার দিলাম, দেখেন চলে গেল। অল বর্ডার দিলাম, আমার চার সাইডে একটা বর্ডার দেখছেন না সবাই? এইভাবে আমরা কিন্তু এই বর্ডারটাকে, আবার বর্ডারটা আপনারা ড্রও করতে পারবেন, বুঝছেন? এইখানে গেলেন, এখন আপনারা এখানে ইচ্ছা মতো একটা বর্ডার ড্রও করতে পারেন। আমি শুধু এই জায়গায় একটা বর্ডার দিয়ে দেবো, তাহলে এই যে চলে আসে। বা আপনি এই জায়গা থেকে এই পর্যন্ত একটা বর্ডার, আমাদের এখানে ড্র বর্ডার অল বর্ডার সিলেক্ট আছে, তো যার জন্য চারদিকেই নিচ্ছে। আপনারা যদি একটা সাইডে, যেমন আপনারা কি করলেন, বটমে হচ্ছে আপনারা সিলেক্ট করে রাখলেন, বটমে সিলেক্ট করে রাখলেন। সিলেক্ট করার পরে এরপরে আপনারা ড্র বর্ডার করলে অন্যগুলোর বটমে আপনারা কি করে দিতে পারবেন, বর্ডার করে দিতে। সবাই দেখতে পাচ্ছেন তো? বর্ডার নিয়ে আমরা এইভাবে বিভিন্নভাবে কাজ করতে পারবো। যখন টেবিল আসবে তখন এর আরও ডিটেলস করতে পারবো, বর্ডারগুলোর কালার দিতে পারবো, বর্ডারটাকে একটু থিকনেস বাড়ানো বা একটু চিকন মোটা আমরা করে দিতে পারবো কিন্তু, বুঝছেন? তো এখানে আপনারা মাথায় রাখেন, এটা জাস্ট একটা বর্ডার। চার সাইডে আমাদের একটা বর্ডার দেওয়ার জন্য এটা আমরা ইউজ করতে পারবো, বুঝছেন? আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা আছে শেডিং আর হাইলাইট, বুঝছেন? শেডিং আর হাইলাইটটা আমি এক কথায় আপনাদেরকে বলে দেই। শেডিংটা এক কথায় মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড, একটা এরিয়ার কি ব্যাকগ্রাউন্ড। আপনি যে এরিয়াটা সিলেক্ট করছেন ওই এরিয়াটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে গেলে ওইটাই শেডিং। সেটা কিভাবে দিতে হয়, যেমন আমি এইটাকে সিলেক্ট করছি, আমি এইটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব, তাইলে আপনার এই জায়গায় কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শেষ হবে না, ব্যাকগ্রাউন্ডটা এই পর্যন্ত এই টোটালটাই ধরবে। সেটা হচ্ছে এই জায়গায় আছে, কার্সার নিলে যে দেখেন বলে দিছে যে তোমার চেঞ্জ দ্য কালার বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট। তুমি যে টেক্সটটাকে সিলেক্ট করছো এইটার বিহাইন্ডে একটা কি হয়ে যাবে, কালার হয়ে যাবে। এটা বাংলা কথা। ক্লিক করেন, এইখানে দিয়ে দেন, দেখেন এই যে আপনার একটা কি পড়ে গেল, এটা হচ্ছে শেডিং, বাংলা কথায় ব্যাকগ্রাউন্ড। মনে থাকবে সবার? আর এইটারই বিপরীত আরেকটা আছে, সেটা হচ্ছে টেক্সট হাইলাইট বলে, বুঝছেন? টেক্সট হাইলাইটটা কি জিনিস আমি বলে দিই। আমরা যখন এই যে হাই স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, আমাদের স্যাররা একটা বড় যখন টেক্সট বা প্যারাগ্রাফ পড়াইতো, তখন তারা মাঝে মাঝে বলে দিত তোমরা এইটুকু একটু মনোযোগ দিয়ে পড়ো, এইটুকু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার, এরকম বলতো না? স্যার বলার সাথে সাথে আমরা কি করতাম বলেন তো? আমরা একটু ইয়েলো কালারের পেন দিয়ে একটু হাইলাইট করার চেষ্টা করতাম, অথবা কি করতাম, অথবা কালা কলম দিয়ে আমরা আন্ডারলাইনও করতাম, বুঝছেন? তো ইয়েলো কালার দিয়ে আমরা অনেক সময় এটা যে করতাম, ওইটা হচ্ছে কি টেক্সট হাইলাইট। ওই জিনিসটাই এইখানে এসে হয়ে গেছে এই যে হাইলাইট। এটা যদি দেন, এটা কাজ কি করবে আপনারা দেখেন। আচ্ছা, এটা যে কাজটা করবে সেটা হচ্ছে যতটুক টেক্সট ততটুকুই আসবে। টেক্সটের মাঝে যদি আপনার স্পেস হয়, টেক্সটের মাঝে আমরা তো টেক্সটগুলো লাগাই দিছি একদম, বুঝছেন? টেক্সটগুলোর মাঝে যদি স্পেস হয়, যে আপনি এতটুকু স্পেস দিচ্ছেন, তাইলে আপনার এই যে ও কিন্তু এই যে স্পেস দেখায় দিবে। বাট এই জায়গায় যদি আপনি স্পেস দেন ওই রকমই, এইখানে কিন্তু সে ওইটা দিবে না। ও আপনি যত
যতটুকুই দেন ও ওর মতো করে পুরাটাই কালার করে রাখে। ও হচ্ছে ওই এরিয়াটাকে কালার করছে, আর এটা হলো জাস্ট টেক্সটটা কালার করছে। মাথায় থাকবে কি সবার? শেডিং হাইলাইট একটু মাথায় রাখিয়েন, কষ্ট করে, হেল্প হবে আপনাদের জন্য। তাহলে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার না? আমি কি এটা মার্ক করতে পারি? চলেন এখন আমরা এখানে চলে আসছি। এখন যে জায়গায় আসছি এটা ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিস জানলে আপনি একটা ফটোকপির দোকান দিতে পারবেন, বুঝছেন না বিষয়টা? এই কয়েকটা জিনিস জানলে আপনারা একটা ফটোকপির দোকান চালাইতে পারবেন, এই যে প্রিন্টিং করে এইরকম একটা দোকান চালাইতে পারবেন, বুঝছেন? প্রথমে আছে মার্জিন। মার্জিন মানে হচ্ছে যে আমার পেজে লেখার বাইরের যে এরিয়াটা, মানে আমি লেখাটা কোথায় শুরু করব, কোথায় শেষ করব, এর অবশিষ্ট অংশ কতটুকু হবে, এইটুক নির্ধারণ করাটাই হচ্ছে কি মার্জিন। যেমন আমরা পরীক্ষার খাতা পাওয়ার আগে আমরা কি করি? স্কেল দিয়ে মার্জিন করি না? এখানে ওই মার্জিনটা আছে। চাইলেই আমরা হুট করে এই জায়গা থেকে শুরু করতে পারবো না। তো এই মার্জিনটা আসলে কন্ট্রোল করি আমরা কিভাবে, বা নিজেরা কন্ট্রোল করতে পারবো কিনা, এটা আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারবো, কম বেশি করতে পারবো। তবে স্ট্যান্ডার্ড একটা মাপে তারা দিয়ে রাখে, বুঝছেন? স্ট্যান্ডার্ড একটা মাপে তারা কি করে রাখে? দিয়ে রাখে। সো রাইট নাও আমরা যদি এখন এই সময়টায় আমরা যদি লেআউটে চলে যাই, কোথায় চলে যাই? লেআউট। এটা আছে লেআউটে। এই যে মার্জিনে গেলে আপনারা এই যে দেখতে পাবেন, নর্মালি এইটা আছে। আপনারা যদি কাস্টম একটা মার্জিন দিতে চান, এখানে সিলেক্ট করবেন। ওর চারিদিকে 1 ইঞ্চি করে দেয়া আছে। চারিদিকে কত ইঞ্চি করে দেয়া আছে? 1 ইঞ্চি করে দেয়া আছে। এখন আপনি বললেন যে আমরা টপে আসলে দিব না, টপে আমরা 0 দিব, এই 0 দিলাম। তাহলে এখন যদি আমি এটাকে ওকে করি, ওকে করে ফিক্স, আচ্ছা একদম সর্বনিম্ন হবে কত? 0.38। এটাই করলাম। তাহলে দেখেন আমাদের টপটা দেখেন এখন কি হয়েছে, উপরে উঠে চলে গেছে না? টপটা দেখেন উপরে উঠে চলে গেছে। এটাই হচ্ছে মার্জিন, যে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমলি এটাকে চেঞ্জ করা। যে আমি আবার বললাম যে না, আমাদের যেটা ছিল ঠিক সেটাই আমরা দিয়ে দিই 1 ইঞ্চি। এখন আমি এটাকে ওকে করলে দেখবেন যে এটা নিচে চলে আসছে। তার মানে 1 ইঞ্চি পরিমাণ জায়গা উপরে, লেফটে, রাইটে এবং বটমে কি আছে? ফাঁকা আছে। সবাই ক্লিয়ার? আর এটাকে আমরা এই মার্জিন থেকে কাস্টম মার্জিনে গেলে আমরা ইচ্ছা মতো এটা কি করতে পারবো? ইচ্ছা মতো এটা আমরা কম বেশি করতে পারবো। আপনারা এখানে এখানে যেখানেই কম বেশি করবেন এটা চলে আসবে। এরপরে একটা আছে পেপার। আপনারা এটা যে প্রিন্ট করবেন, সাধারণত আমাদের প্রিন্টগুলো হয় লেটার আর হচ্ছে A4 সাইজে, তাই না? আমাদের এই লেটারটা দিলেই কি হয়ে আসে? A4টা অলরেডি এটাতে নিয়ে নেয়, বুঝছেন? এই লেটার দিলে আমাদের এটা কি আছে? ওকে দিলে আমাদের এটা লেটারে আছে। এরপরে আমরা যদি এটাকে কন্ট্রোল পি প্রেস করি, কন্ট্রোল পি প্রেস করলে আমরা এখন এটাকে দেখেন প্রিভিউ মোড, মানে প্রিন্ট হলে কেমন হবে ওরকম একটা প্রিভিউ মোডে দুইটা পেজই দেখতে পাচ্ছি। এই জায়গাটায় এসে এই যে লেটার আছে, এখান থেকে চাইলে আপনারা এই যে A4টা করে দিতে পারবেন। তাইলে আপনারা যে দোকানে A4গুলো পেজ থাকে, ওই পেজে এখন প্রিন্ট দিলে এটা সুইটেবলভাবে সেট হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা পেপারের? যে পেপারটা আমরা যে বিষয়টা যে এই জায়গায় আমরা যখনই গেলাম, যাওয়ার পরে আমরা কাস্টমে গেলে এই যে এখানে আছে, এইখানে যে পেপারটা আমরা কম বেশি করতে পারবো। এখানে দেখেন A4 চলে আসছে, বুঝছেন? A4 চলে আসছে, লেটার থাকবে, যেটা খুশি আপনি দিতে পারবেন, বুঝছেন? A4টাই দিলে আপনার কোনো অংশটা কাটা পড়ে যাওয়ার সম্ভাবনা একটু কম, কাটা না পড়ার সম্ভাবনাই বেশি। A4টা সাধারণত সুইটেবল হয়। আপনারা লেটারও করতে পারেন, লেটার দিয়ে আপনি এটাকে ওকে করলে তাহলে এটা কি লেটারেও আপনার হবে। সবাই বুঝতে পারছেন বিষয়টা? এরপরে আমাদের একটা আছে ওরিয়েন্টেশন। কি আছে? একটা ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে যে জিনিসটা আসলে সহজভাবে বোঝায়, আমরা যখন A4 পেজটাকে এইভাবে ধরবো, এইভাবে ধরার পরে ওর যে স্টাইল হবে ওইটাকে আমরা বলি ল্যান্ডস্কেপ
আর A4টাকে এই সোজা করে ধরা, এটাকে বলে আমরা প্রোটিয়েট। কি বলা হয়? প্রোটিয়েট। বুঝতে পারছেন কি আপনারা কথাটা? যখন এই যে ধরুন এটা A4 কাগজ, আমি এইভাবে ধরে আসি, তার মানে এটা আমি প্রোটিয়েটে ধরে আসি। আর এটাকে যখন আমি এইভাবে করব, তখন এটা হয়ে গেল কি? ল্যান্ডস্কেপ। ওইটাই হচ্ছে ওরিয়েন্টেশন। এটাই হলো কি? পেজের ওরিয়েন্টেশন। আপনি ওরিয়েন্টেশনে যান, আমাদের এটা এখন 48-এ আছে। আমি যদি ল্যান্ডস্কেপে করে দেই, তাইলে দেখেন এটা আমাদের এখন কি হয়ে গেছে? পেজগুলা বড় হয়ে গেছে, মানে এদিকে লম্বা হয়ে গেছে। সবাই ক্লিয়ার না বিষয়টা? ওরিয়েন্টেশনে জাস্ট এটাই মাথায় রাখবেন যে ওরিয়েন্টেশন মানে ওর দুইটা স্টাইল মোড। একটা হচ্ছে পোর্ট্রেট, যখন আমি A4 পেজটাকে এইভাবে ধরে রাখছি, আর যখন A4 পেজটাকে আমি এটাকে কি করে দিছি, এটাকে এইভাবে করে দিছি, ঘুরাইয়া দিছি, তখন হয়ে গেছে ল্যান্ডস্কেপ। এই হচ্ছে ওরিয়েন্টেশনের দুইটা কাজ। এরপরে আমাদের কি আছে দেখি তো এখানে, পেপার সাইজ। আচ্ছা, এখন আমরা এটা বুঝলাম। এখানে দেখেন কলাম নামে একটা জিনিস আছে। কলামটা আসলে কি কাজ করে, যে আপনার ধরেন যে এই দুইটা প্যারাগ্রাফকে 3টা কলামে ভাগ করা দরকার। আপনার মাইক্রোসফট ওয়ার্ডে এখন একটা সিস্টেম আছে, আপনি এদেরকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এই যে কলামে চলে যান, ওকে 3 কলাম বলে দেন, দেখেন 3টা কলাম হয়ে গেছে। এটা প্রয়োজন হবে খুবই কম, তবে এটা জেনে নেন। দেখেন এক ক্লিকে 3টা কলামে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। আবার চাইলে আপনি 2টাও করতে পারেন, এই যে 2টা হয়ে গেছে। আর চাইলে আপনি একটাও করে দিতে পারবেন, নর্মালি যেটা থাকে আর। বুঝতে পারছেন? নর্মালি যেটা থাকে। তবে কখনো যদি এই ধরনের কলাম করার ইস্যু আসে, এইভাবে না করে আপনার টেক্সট বক্স করে করতে হবে। বুঝতে পারছেন কি সবাই? এটা আমাদের ইউজ হয় না বললেই কি চলে। আমরা ওটাও দেখব টেক্সট বক্স করে কিভাবে কাজ করে। এটা যেহেতু আছে আমি দেখাইলাম যে আপনারা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনারা এখানে ক্লিক করলেন, দেখেন এই যে কলাম চলে আসলো। আবার আমরা যদি মোর কলামে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কি করতে পারবো, এখান থেকেও কম বেশি করতে পারবো। ওকে, তাহলে আমরা কলামের জিনিসটা বুঝতে পারছি। এরপরে আমাদের কলামের পরে একটা জিনিস আছে, পেজ ব্রেক, সেকশন ব্রেক। এই দুইটা জিনিস কে পারবেন বলেন তো? পেজ ব্রেক ঠিক বলেন তো? পেজ আসবে, বাড়বে। আর সেকশন ব্রেক? আচ্ছা, পেজ ব্রেক সেকশন ব্রেক জিনিসটা অনেকটাই সিমিলার, বুঝছেন? সিমিলার। কোথায় পার্থক্য আমি বলে দিচ্ছি। যেমন আমার এই পেজ আর এই পেজ, দুইটা পেজ না? দুইটা পেজের মাঝে আমার একটা সাদা পেজ দরকার, জাস্ট কি আর একটা সাদা পেজ দরকার। বুঝতে পারছেন না বিষয়টা? যেমন আমার এখানে ধরেন কিছু একটা আছে, আমি এখানে কিছু একটা দিলাম, এখানে টেক্সট আছে, এখানে টেক্সট আছে। এখন এই দুইটা পেজের মাঝে আমার একটা ইমেজ বসাইতে হবে, জাস্ট বড় ইমেজ। ও 1 নম্বর পেজেও বসবে না, 2 নম্বর পেজেও বসবে না। ও কি হবে, ও দুইটার মাঝখানে আর একটা নতুন পেজ, মানে 2 নম্বর আর একটা নতুন করে পেজ বসবে, ওইটার মধ্যে যাবে। সেক্ষেত্রে আপনাদের ইউজ করতে হবে কি, পেজ ব্রেক। মানে লাস্টের যে টেক্সট আছে এটার উপরে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন এই যে এখানে আপনারা পেজ ব্রেক নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? ক্লিক করেন, তাইলে দেখেন যে ওই যে লাস্টের যে টেক্সট ওটাও ঠিক আছে, আবার এদিকে স্টার্টিং যে টেক্সটটা ছিল এটাও ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এখন মাঝে আমাদের আর একটা পেজ কি চলে আসছে না? এইখানে আমার একটা ইচ্ছা যে আমি এখন এখানে একটা পিকচার অ্যাড করব। রাইট নাও আমি এখন ক্লিক করলাম, এইখান থেকে এই পিকচারটাই সাপোজ এটাকে আমি কী করে দিলাম, এটাকে আমি এখন এখানে অ্যাড করে দিলাম। সবাইকে আমরা বুঝতে পারলাম বিষয়টা? এটা হলো পেজ ব্রেক, বুঝতে পারলেন? আর সেকশন ব্রেকটাকে কাকে বলে? সেকশন ব্রেক মানে হচ্ছে আমার এই জায়গা থেকে, মানে এই জায়গা থেকে পরের টেক্সটটুকু আলাদা আরেকটা পেজে চলে যাবে। আলাদা আরেকটা পেজে কি হবে, চলে যাবে। তাহলে আমি এই জায়গায় কার্সার রেখে আমি যদি লেআউটে চলে যাই, এখানে ব্রেক করি, এইখানে যদি আমি এই যেটা হচ্ছে সেকশন ব্রেক, বুঝতে পারলেন বিষয়টা?
এই যে সেকশন ব্রেকের নেক্সট পেজে ক্লিক করি, তাহলে দেখেন এই যে এটাই। এখন আপনাদের অনেকেই বলতে পারেন স্যার আপনি তো ইন্টার প্রেস করলেও চলে যায়, যাই তো না? তবে এটা মাঝে মধ্যে কি হবে, হ্যাঁ ইন্টার প্রেস করলে টাইম লাগে। তার থেকে আর একটা খারাপ জিনিস হচ্ছে ও কখনো কখনো উপরে একটু মুছলে লাফটি চলে আসবে। এখন ব্রেক করে দিবেন, ও বুঝতে যে আমাকে ওইখান থেকে একবারে তাড়ায় দিচ্ছে, ওখানে আর যাওয়ার সুযোগ নেই। এটা হলো ডিফারেন্স। ক্লিয়ার না বিষয়টা আপনারা? ওকে, আমরা এখন চলে যাচ্ছি কোথায়? আমাদের পেজ ব্রেক হয়েছে, সেকশন ব্রেক হয়েছে, পেজ কালার আর পেজ বর্ডার দুইটা জিনিস, মানে এটা কাজের মধ্যেই পড়ে না, সিম্পল একটা বিষয়, বুঝছেন? পেজ বর্ডার বলতে কি, আমরা তো টেক্সটের বর্ডার দেওয়া শিখছি। কিসের বর্ডার দেওয়া শিখছি? টেক্সটের। আপনার চাইলে পেজেও বর্ডার দিতে পারেন। কিভাবে সেটা? আপনারা যে ডিজাইনে চলে যাবেন, বুঝছেন? ডিজাইনে যাওয়ার পরে এই যে দেখেন, এই যে এইখানে এটা হলো পেজের বর্ডার। কি ধরনের বর্ডার দিবেন হয় বলে দিচ্ছে যে তুমি কি ধরনের বর্ডার দিতে চাও। তুমি কি যে ধরনের সলিড একটা দাগের বর্ডার দিতে চাও? আমি বললাম হ্যাঁ, এই ধরনের সলিড দাগের বর্ডারই থাকবে, বুঝছেন? এটাকে আবার আপনারা মোটা চিকনও করতে পারবেন। কেমন মোটা দিবেন এই যে বলে দিতে পারবেন। এখান থেকে আবার কালারও দিতে পারবেন, বুঝছেন? এখান থেকে বলেন যে আমি এরকম রেড কালার, রেড কালার মানে বাতিল বোঝায়, তাই না? এরকম একটা অরেঞ্জ টাইপের কালার দিব। দিয়ে এখন যদি ওকে করি, তাইলে এখন দেখেন বক্স অরেঞ্জ টাইপের কালার। তাহলে এখন দেখেন আমাদের পেজগুলোর কি হয়ে গেছে বলেন তো? পেজগুলোর একটা বর্ডার চলে, এটা কিন্তু পেজের বর্ডার হবে, বুঝছেন? কোনো টেক্সট না। আপনি নতুন করে আরেকটা নিচে পেজ নিয়ে নেন, এখানে কি দিয়ে দিচ্ছে বলেন তো? বর্ডার দিয়ে দিচ্ছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আপনারা পেজের কালার, পেজের কালার মানে যে আপনারা এখানে যেমন টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন না, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন, এরকম এই জায়গায় ক্লিক করলে এখন যে কালারটাই আপনি চয়েস করেন, সাপোজ এই কালার, এটা দিলে সবগুলা পেজ পাবে। কিন্তু এটা কিন্তু একটা পেজ না, সবগুলা পেজেই কিন্তু এটা ইমপ্লিমেন্ট হবে, আলাদা করার কি সুযোগ নাই। তাহলে পেজের কালার, পেজের বর্ডার বুঝতে পারলাম সবাই? আবার আমরা এখানে যদি ক্লিক করি, আমি যদি এখানে বলে দিই নাম দরকার নাই, তাহলে এটা চলে যাবে। এখানেও আপনি ক্লিক করেন নো কালার, তাহলে চলে গেল। ক্লিয়ার সবাই? এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটাকে বলে আমরা ওয়াটারমার্ক। কি বলা হয় এটাকে? ওয়াটারমার্ক। যেমন আপনি কষ্ট করে একটা নোট রেডি করছেন, আপনি কোচিং সেন্টারের মাস্টার বা একটা অফিসে জব করেন, হ্যাঁ, বা আপনি একটা ভালো স্টুডেন্ট, কষ্ট করে একটা নোট রেডি করছেন। এখন আপনার নোটটা আবার অন্যরা হাতে নিয়ে বিক্রিও করে, এটা খারাপ না? আপনার কষ্টের ফলটা মানুষের হাতে চলে যাচ্ছে, অপব্যবহার হচ্ছে না? তো আপনি চাইলেন আপনার নোটটা যেন কেউ আপনার অনুমতি ছাড়া কিছু করতে না পারে, একটা ওয়াটারমার্ক দিয়ে রাখবেন। কী করে রাখবেন? একটা ওয়াটারমার্ক দিয়ে রাখবেন। তো এইখানে সেই জিনিসটা আছে। ওয়াটারমার্ক মানে কি? জলছাপ, তাই না? জলছাপ না? এই হচ্ছে সেই ওয়াটারমার্ক। এখানে ক্লিক করলেন। ওয়াটারমার্ক কয় ধরনের হয়? দুই ধরনের হয়। কয় ধরনের হয়? আমরা ওয়াটারমার্কে টেক্সটও দিতে পারি, আবার ইমেজও দিতে পারি। ওয়াটারমার্কে কী কী দিতে পারি? টেক্সট দিতে পারি, আবার ইমেজও দিতে পারি। চলেন আমরা একটু টেক্সট দিয়ে দেখি। এই যে এইগুলো আছে, এগুলোতে আপনি একটা ক্লিক করেন, দেখেন এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন না? এইখানে কিন্তু চলে আসছে। এখন আমরা এইভাবে দিলে তো হবে না, আমরা এই যে কাস্টম ওয়াটারমার্কে যদি যাই, রিমুভ করলে এটা রিমুভ হয়ে যাবে। আপনি কাস্টম ওয়াটারমার্কে যদি যান, তাহলে এখন এইখানে বলেন কি দিবেন, পিকচার না টেক্সট? আপনি ফার্স্টে টেক্সট দিয়ে শেখেন, টেক্সটে ক্লিক করেন। এখন এই টেক্সটে কি লিখবেন? সাপোজ আপনি লিখলেন কি ল্যাব বি। এই টেক্সটটা কি ফন্টের হবে? আপনি বলে দিলেন এটা এরিয়াল ফন্টে হবে, এরিয়ালটা দিয়ে দিলেন। এরপরে সাইজটা কত দিতে চান, বুঝছেন? আপনি
44 দেন। এরপরে কালার দিতে চান কি না কোনো, আপনি একটা রেড কালার দিয়ে দেন। এই যে এখানে ডায়াগোনাল আর একটা আছে হরিজেন্টাল। হরিজেন্টাল মানে হচ্ছে কি, সোজাসুজি একটাই এরকম রাখতে চান, না ডায়াগোনাল মানে কি একটা কার্ভ, মানে এক্স অক্ষ, হ্যাঁ এরকম রাখতে চান। আপনি ডায়াগোনালি রাখলেন, অ্যাপ্লাই করলেন, দেখেন নিচে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, দেখেন নিচে কিন্তু এই যে দেখা যাচ্ছে যে ল্যাব বি। এটাকে আরও বড় করতে পারেন, যে আমি এটাকে আরও বড় করতে চাই, 120 দেন, আবার অ্যাপ্লাই করেন, তাহলে দেখেন এই যে আরও চলে আসে। এটাকে আপনারা সেমি ট্রান্সপারেন্ট দেন, এটাই করেন, তাহলে আর একটু উজ্জ্বল হবে। আপনারা এটাকে সেমি ট্রান্সপারেন্ট অ্যাপ্লাই করেন, এটা আর একটু অ্যাশ কালার হয়ে মিশে যাচ্ছে, দেখতে পাচ্ছেন না সবাই। আবার হরিজেন্টাল দেন, এখন এটা সমান সমান, মানে এইরকমই হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা সবাই? তাহলে আমরা কি একটা টেক্সট ওয়াটারমার্ক নিজের ইচ্ছা মতো দিতে পারবো, এটাকে হরিজেন্টাল, ডায়াগোনাল, কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ করতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের যে ওয়াটারমার্কটা করলাম, এটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। কি ওয়াটারমার্ক? টেক্সট ওয়াটারমার্ক। আবার যদি আমরা এই জায়গাটায় চলে যাই কাস্টম ওয়াটারমার্কে, আমরা এখানে পিকচার দিলাম, কি দিলাম এখন এখানে পিকচার, মানে এখন টেক্সট হবে না, এখন পিকচার হবে। তাহলে পিকচার একটা সিলেক্ট করেন, সিলেক্ট পিকচার ফ্রম কম্পিউটার, কোনটা দিবেন আপনারা, সাপোজ এই পিকচারটা দিবেন। পিকচার আসলো, এখানে স্কেল করতে চান কিনা দরকার নাই, ওয়াশ আউট এটা থাকলো, এটাকে অ্যাপ্লাই করেন। তাহলে দেখেন এই যে পিকচারটা আপনারা আফসা করে দেখতে পাচ্ছেন। এটাকে তুলে দিলে হয়তো আর একটু ক্লিয়ার দেখতে পাবেন, তবে ক্লিয়ার দেখলে অনেক সময় ডিস্টার্ব হবে লেখা দেখার। আপনারা যতটা কম কি করা যায় ততটাই ভালো। এইভাবে আপনারা দিলেন, দেওয়ার পরে ক্লোজ করে দিলেন, তাহলে দেখেন এটা কিন্তু সবগুলা পেজেই পাবে। তো কি হবে, সবগুলা পেজেই কিন্তু দেখেন এটা পেয়ে গেছে। বুঝতে পারলেন কি সবাই, যে কিভাবে আমরা টেক্সট ওয়াটারমার্ক, ইমেজ ওয়াটারমার্ক, এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। এরপরে আমাদের যে জিনিসটা আছে এই জায়গাটায় ওয়াটারমার্কের, তাহলে এইগুলাকে আমরা ক্লিয়ার সব কয়েকটা, এটাকে আমি সিলেক্ট করে মার্ক করে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি ইনসার্ট ট্যাবে। কোথায় চলে যাচ্ছি এখন আমরা? ইনসার্ট ট্যাবে। এইটা খুবই আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট হবে। এখানে আমরা যে অপশনগুলো ইউজ করতেছি এইগুলো আমরা মাঝে মধ্যে কাজে লাগে। আমি একটু দ্রুত দেখাবো, 12টা 14 বাজে, তো দেখি দ্রুত এটা শেষ করতে পারি কিনা। হ্যাঁ, তারপরেও কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবেন কিন্তু কোশ্চেন। ফার্স্ট অফ অল বলছে কভার পেজ। কি বলছে? কভার পেজ। কভার পেজ কেন বলছে সে? যে আপনি একটা বই লিখলে কি কভার পেজ হয় না? সেই কভার পেজটা হয় প্রথম পেজটা, কিন্তু তাই না? প্রথম পেজ। তো আপনি ইনসার্টে গেলে এই জায়গায় দেখেন এই যে একটা কভার পেজ পাবেন, আর এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা পাবেন, অনেক প্রিডিফাইন্ড পেজ পাবেন, যেটা তারা পূর্বে কি করে রাখছে, ডিজাইন করে রাখছে। আমরা সেইগুলো পাবো। আমরা চাইলে এই জায়গা থেকে, যেমন এটাকে আমি এখানে ইউজ করলাম, তাহলে দেখেন প্রথমে এসে একটা কভার পেজ বসে গেছে। এই জায়গাটায় আপনি আপনার ইচ্ছা মতো এখন কি করেন, এটাকে এখন আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করেন। যে আমার এখানে দিব কি, কম্পিউটার লার্নিং লার্ন কম্পিউটার উইথ ইজি ওয়ে, এরকম বললাম। এইখানে আমরা সাপোজ বইটা সম্পর্কে কিছু করতে পারি, বা দেখা যাচ্ছে আমার যদি দরকার মনে না হয়, আমরা এটাকে কি করে দিতে পারি, এটাকে ডিলিটও করে দিতে পারি, কোনো সমস্যা না, বুঝছেন? এগুলাকে আমরা ডিলিটও করে দিতে পারি। এরপরে আবার আছে এখানে লেখকের নাম, যে আপনার নাম দিয়ে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লেখক দিলে, এটা একটা কি হয়ে গেল,
কভার পেজ হয়ে গেল। আপনি যখন প্রিন্ট করবেন এটা দেখতে পাবেন, এটা কভার পেজ, এটা সেকেন্ড পেজ, এটা থার্ড পেজ, এটা ফোর্থ পেজ। এইভাবে আমরা আমাদের কি কভার পেজটা এটা সেট করতে পারবো। এরপরে আমাদের যে বিষয়টা আছে সে ব্ল্যাঙ্ক পেজের কথা বলছে। ব্ল্যাঙ্ক পেজ কিন্তু অলরেডি আমরা দেখছি। ব্ল্যাঙ্ক পেজটা বলতে বোঝায় যে আপনি সাপোজ এই পেজটা আর এই পেজটার মাঝে একটা পেজ নেবেন, তাহলেই কী করতে হয়, এই যে আপনার এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে যে মাঝে একটা পেজ চলে আসবে, এটাকে কি বলা হচ্ছে, ব্ল্যাঙ্ক পেজ। আবার এই যে পেজ ব্রেক, যেটা যে আমার এই যে এই জায়গা থেকে পেজটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, ক্লিক করেন তাহলে এই জায়গা থেকে দেখেন এই যে বাকি জিনিসগুলো অন্য পেজে চলে আসছে, এটা হলো কি পেজ ব্রেক, এটা হচ্ছে পেজ ব্রেক। তাহলে আমরা এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হইতে পারলাম। এরপর টেবিলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছেন, টেবিলটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। টেবিল নিয়েই আমাদের একটা কি আছে, টেবিল নিয়েই আমাদের একটা এখানে চ্যাপ্টার আছে, আমি বানায় রাখছি। আমি প্রথমে একটু টেবিলটা আপনাদের কাছে একটু ইন্ট্রোডিউসিং করি। টেবিল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তথ্যকে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখার জন্য এখানে টেবিল ইউজ হয়। টেবিলের উপরে একটা হেডার সেকশন থাকে যেখানে আমরা বলে থাকি, আর বাকিগুলো তাদের কি আমাদের তথ্যগুলোকে সুন্দর করে রো আকারে সাজানো হয়। টেবিলগুলো গঠিত হয় রো আর কলাম দিয়ে, কি দিয়ে, রো কলাম দিয়ে। আমাদের যেটা এই যে পিলারের মতো খাড়া হয়ে থাকে এটাকে বলা হয় কলাম, আর যেটাকে সারিবদ্ধ হয়ে থাকে এটাকে বলা হয় কি, রো। এটাই হচ্ছে টেবিলের মেইন কনসেপ্ট। আমরা এই জায়গায় গেলে টেবিলের স্ট্রাকচার বের হচ্ছে, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো এটাকে সাজিয়ে নিতে পারি। এইখানে দেখেন টেবিল চলে আসলো, আমরা এই জায়গাটায় টেবিল দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটাকে সিলেক্ট করে টেক্সটগুলোকে তুলে দিতে পারি। মানে উপরে বুলেট আছে তো নিচে নাম্বার আছে, ওইটার ইফেক্ট করছে, বুঝছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেবিল। এখানে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে, চারটা রো আছে আর 5টা কলাম আছে, তাই না? এখন বলেন তো কয়টা রো আছে আর কয়টা কলাম আছে, এই আপনি বলেন তো। সত্যি? উনি যে বললো এটা কি সত্যি কথা বলছে? ওটা কিভাবে বলতে হবে বলেন দেখি। দেখেন আর 5, বলেন কিভাবে বলতে হবে। এইখানে এই যখন এই ধরনের কেস হবে তখন আপনারা এইভাবে বলবেন। এখানে 5টা রো আছে, প্রথম 4টা রোতে 4টা করে কলাম আছে, আর লাস্টেরটায় 3টা আছে। ক্লিয়ার কথাটা? বুঝতে পারছেন কি বিষয়টা? ধরেন এখন আমি এখানে আবার একটা তুলে দিলাম, তাহলে কিভাবে বলতে হবে, এখানে 5টা রো আছে, প্রথম রো আর শেষের রোতে 3টা কলাম আছে, বাকি মাঝের 3টাতে 4টা করে কলাম আছে। ক্লিয়ার? একটু ভেঙে বলা জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তো এই জায়গাটায় আমরা যদি এডিশনাল আরও রো নিতে চাই, তাহলে আমাদের লাস্টে যদি রো নিতে চাই, লাস্টে কার্সরটা রেখে ইন্টার প্রেস করলেই কি চলে আসবে, রো চলে আসবে। আবার যদি মাঝে নিতে চাই, যেখানে নিব ওইখানে কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গিয়ে আমরা যদি বিলো দেই তাহলে নিচে আবার কি দিবে, এইভাবে রো চলে আসবে। আবার কলাম যদি নিতে চাই, ঠিক যেখানে নিব তার ওই জায়গাটায় আমরা ইনসার্টে গিয়ে লেফটে কলাম নিব না রাইটে কলাম নিব। আমরা যদি ক্লিক করে যেমন লেফটে নিলে, লেফটে ক্লিক করলে দেখেন এখানে আরেকটা কি চলে আসছে, আরেকটাই। যদি কখনো 2টা ঘরকে একটা করতে হয় তাহলে 2টাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ করলে কি হয়ে গেল, 2টা একসঙ্গে হয়ে গেল। আবার এই যে একটা হলে এটাকে এখন আমাকে 5টা ছোট ছোট ঘর বানাইতে হবে, তাইলে কি করতে পারবো আমরা,
এইখানে একটা মজার জিনিস আছে, আপনারা দেখেন। আপনারা এই জায়গা থেকে যে ড্র টেবিলে চলে যাবেন। কোথায় চলে যাবেন? ড্র টেবিলে গিয়ে যাবেন, যাওয়ার পরে এই যে ছোটো করে করে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এগুলো কিন্তু আলাদা আলাদা কি হয়ে গেল, ঘরই হয়েছে কিন্তু, বুঝতে পারছেন? এইভাবে আমরা কিন্তু এই জিনিসগুলোকে কি করতে পারবো, এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারবো। আবার এইগুলাকে আবার আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে বলেন যে আমার এই ছোট হলেই হবে। এরপরে আপনারা কালারটাকে কি করে দেন, কালারটাকে চেঞ্জ করে দেন। এটা যখন নিবেন তখন দিবেন, বুঝছেন? যখন আপনারা নেবেন তখন দিলে তাইলে আপনাদের কালারগুলার আর কি হবে না, কালারগুলার আর সমস্যা হবে না। এই হয়েছেই। আর এই জায়গাটায় যদি এই টেবিলটাকে দুই ভাগে ভাগ করতে চান, যে জায়গা থেকে ভাগ করতে চান ওইখানে কার্সারটা রাখবেন, রেখে যে টেবিলে চলে যাবেন, স্প্লিট টেবিল দিলে এটা কি হয়ে যাবে, কয়টা টেবিল হয়ে গেল, দুইটা টেবিল হয়ে গেল। টেবিলটাকে ভাগ করে ফেললাম। এইভাবে আমরা টেবিলগুলো নিয়ে বিভিন্নভাবে কাজ করতে পারি। টেবিলটাকে কীভাবে মার্জ করতে হয়, এডিশনাল কলাম বা রো অ্যাড করতে হয়, আবার নিজের ইচ্ছা মতো সেলটাকে কীভাবে ড্র করতে হয়, এই সব জিনিসগুলোই আমরা কি করতে পারবো, এইভাবে নিয়ে আমরা এটাকে কাজ করতে পারবো, বুঝছেন? তাহলে টেবিল নিয়ে সবাই বুঝতে পারছেন বিষয়টা। এই জিনিসগুলাই দেখেন আপনারা যেখানে আছে, টেবিল তৈরি, টেবিল ডিজাইন, মার্জ, সেল, স্প্লিট, শর্ট, ফর্মুলা দরকার হয় না এখানে, এখানে আমরা শর্ট ফর্মুলাটা রাখবো না, শর্টিংটা করা যেতে পারে এটা। আচ্ছা, এরপরে পিকচার নিয়ে আমরা হয়তো এখানে ছোটোখাটো কিছু কাজ করছি, এরপরেও আমরা চলেন আবার কিছু কাজ করি। যেমন আমার এই জায়গায় একটা পিকচার নিয়ে আসতে হবে, তাহলে আমরা ইনসার্টে যাব, এই যে পিকচার, এটা দিয়ে আমরা এখানে কি করতে পারবো, পিকচার নিতে পারবো। আমি এখান থেকে একটা পিকচার নিলাম, এই যে পিকচারটা চলে আসছে। এই পিকচারটাকে আমরা ফ্রি হ্যান্ডে ইচ্ছা মতো এইভাবে এটাকে কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। ইচ্ছা মতো এটাকে কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। এরপরে এই পিকচারটা যদি মনে করে আমার এই পিকচারটা না কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কিন্তু পিকচারটায় আমি কিছু কাজ করে ফেলছি, ছোট বড় করে ফেলছি, আমার এই জায়গায় অন্য আরেকটা এইভাবে বসবে, তাইলে আপনি চেঞ্জ পিকচার যদি করেন, চেঞ্জ পিকচারে গিয়ে যদি এখন দেখেন অন্য একটা পিকচার নেন, তাহলে ওটা বড় হলেও এইরকম এই মাপে এখানে এসে বসে যাবে, ওইটা কিন্তু আর ওর মতো বড় সাইজ নিয়ে আসবে না। ক্লিয়ার সবাই বিষয়টা? দেখেন বসে গেছে। এরপরে আপনারা এটাকে বিভিন্ন ধরনের কালার কারেকশন করতে পারবেন, যেমন এই যে এখানে বিভিন্ন ধরনের কালার আছে, এইগুলা দিলে দেখেন ওর উপরে একটা কি পড়তেছে, ইফেক্ট পড়তেছে। এগুলো আমি দিচ্ছি না, জাস্ট একবার করেই করে দেখাই দিচ্ছি। দেখেন, দেখতেছেন কি সবাই, ট্রান্সপারেন্সি। আবার এখানে আর এইখানে চমৎকার একটা কাজ আছে, এটা আপনারা শিখে রাখেন। যেমন একটা ডকুমেন্ট ফাইলের সাইজ বাড়ায় দেয় কে বলেন তো, পিক্সেল। আপনারা একটা ডকুমেন্ট ক্রিয়েট করছেন, ডকুমেন্টে যদি শুধু লেখালেখি করেন এটা কিন্তু বেশি বড় হবে না, জানেন কি? এটা আপনারা 10 পৃষ্ঠার একটা বই বানাইছেন, যদি শুধু লেখালেখি হয় এটার সাইজ কিন্তু বেশি বড়। যখন ওইটাতে পিকচার দিবেন, কি দিবেন, পিকচার দিবেন, তখন ওই সাইজটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তখন ওর সাইজটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এখন আমি আপনাকে বললাম যে এখানে যেমন আমি ধরেন যে পিকচার ব্যবহার করছি বেশ কিছু, আমি ফার্স্ট অফ অল এই ফাইলটার মাপ আপনাদের দেখায় আসি। হ্যাঁ, এটা কত এমবি হয়েছে বলেন তো, 1.77 এমবি, তাই না? তার মানে 2 এমবি ধরেন, আপনি কত এমবি ধরেন, 2 এমবি ধরেন। তার মধ্যে আপনি মনে হয় যদি এই যে পিকচারটা বাদ দেন,
এই পিকচারটা বাদ দিয়ে সেভ দেন। এখন কয় এমবি আছে বলেন তো এটা? এখন অনেকটা কমে গেছে না কমে? তো দেখেন মজার বিষয় কি হবে এখন আপনারা খেয়াল করেন। আমি যদি এর উপরে মনে হয় আরও একটা পিকচার আছে, বুঝছেন? এই পিকচারটা সাইজ বাড়ায় রাখছে। আচ্ছা যাই হোক, আমি এখন যে কাজটা করব, যে এই জায়গাটায় আমি আরও বেশ কিছু পিকচার ইনসার্ট করবো। এটা শিখে রাখেন, এটা কিন্তু অনেক প্রফেশনাল একটা কাজ হবে। আমি এখানে বেশ কিছু পিকচার দিয়ে দিলাম। বেশ কিছু পিকচার আমি যখন এখানে দিয়ে দিছি, পিকচারগুলো এখানে বসে গেছে। এখন আমি এটাকে সেভ দিলাম, কেটে দিলাম। এখন আপনার এই ফাইলের সাইজটা যদি আমরা চলেন দেখি, তাহলে এটা কত এমবি হয়েছে? প্রায় 5 এমবির মতো হয়েছে না? যেখানে 2 এমবি ছিল না, 1.77 এমবি ছিল, এখন সেটা প্রায় 5 এমবির কাছাকাছি চলে গেছে, তাই না? এখন আপনাকে আমি বললাম এই ফাইলটাকে আপনি 1 এমবিপিএস এর মধ্যে আমাকে বানায় দেন। যখন আপনারা ফাইল বড় করবেন সমস্যা কি হবে? মেইলে সেন্ড করলে, হোয়াটসঅ্যাপে সেন্ড করলে বা মেসেঞ্জারে সেন্ড করলে অল্প নেট থাকলে যাবে না, বা নেট খাবে বা স্লো হবে, ঝামেলা না এটা? ওপেন করতে গেলে অল্প নেটে ওপেন হবে না, দেখা যাবে না। সো ফাইল যত কমপ্রেস রাখতে পারবেন ততই কি ভালো। ক্লিয়ার সবাই বিষয়টা? এখন এটার আছে হচ্ছে ধরেন প্রায় 5 এমবির মতো আছে। আপনাকে বললাম আপনি আমাকে এটা 1 এমবির মধ্যে করে দেন। এখন 1 এমবির মধ্যে আসলে হবে কি না চেষ্টা করতে পারবেন। কীভাবে সেটা দেখেন। এই যে পিকচারটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করলে যে পিকচার ফরম্যাট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে কমপ্রেস পিকচার, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ইমেইল, এটাতে ক্লিক করে এটাকে এখন বলেন ওকে। এটা একটা, তার মানে আপনার ওই পিকচারটা কি হয়ে গেল? কমপ্রেস হয়ে গেল। আবার এখানে চলে যান, গিয়ে এটাকে করেন চেঞ্জ পিকচার, সরি কমপ্রেস পিকচার, এটাকে দেন, দিয়ে বলেন ওকে। এটাতে দেন কমপ্রেস পিকচার, কমপ্রেস পিকচার, আবার কমপ্রেস পিকচার। রেজুলেশন কি নষ্ট হচ্ছে? না, রেজুলেশন কিন্তু যা তাই থাকবে, বুঝছেন? রেজুলেশন নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আপনারা এটা সেভ দেন। সেভ দেওয়ার পরে চলেন আমরা এখন আবার ফাইলটাতে চলে যাই। কত এমবি হয়েছে? মানে 1 এমবি হয় নাই, কিন্তু অনেক কমে আসছে, প্রায় 4 এমবি মাইনাস হয়ে গেছে, হয়েছে না? এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফাইলগুলা কমপ্রেস করে সুন্দর করে ফাইলগুলা মেক করতে পারেন। আপনি এমন একটা ডকুমেন্ট আপনার বায়ারকে বানায় দিলেন, ও ওপেনই করতে পারে না, তখন ও কী ভাববে যে কী দিয়ে কী বানাইছে? অতটাই না, আপনাকে সব কিছুই খুঁটিনাটি কী করতে হবে? জানতে হবে। কাজ মিলানোই কি সব? না, এটার আরও কিছু সাপোর্টিং থাকে, রাইট? তাহলে পিকচার নিয়ে আমরা কিছু বিষয় জানতে পারছি কি না বলেন? আচ্ছা, এটার সাথে আমি আরেকটু জিনিস দেখে অ্যাড করে দেই। পিকচার এইটুক পর্যন্তই থাকবে, বুঝছেন? আমরা ভিডিওটা আর বড়